পূর্ণ সংখ্যা কথাটা বলতে হবে, আমরা ভগ্নাংশ জানি তাই না? জি স্যার। হুম, আমরা ভগ্নাংশ জানি, ভগ্নাংশ দিয়ে গুণ করা যাবে না। হ্যাঁ, পাঁচকে যদি আমরা ধরো এরকম ভগ্নাংশ দিয়ে গুণ করি, তাহলে কি যে গুণফল আসবে সেটা কি গুণিতক হবে? জি না স্যার। হবে না। তাহলে এরকম ভগ্নাংশ নেওয়া যাবে না, ঠিক আছে? পূর্ণ সংখ্যা মানে কোনো ভগ্নাংশ নেওয়া যাবে না। যেমন পাঁচকে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে পাঁচ পাবো, আবার আচ্ছা। আবার পাঁচকে যদি দুই দিয়ে গুণ করি 10 পাবো। ঠিক আছে, তাহলে এগুলোই হচ্ছে এই যে সবার বাম পাশে দেখো সবগুলোতেই পাঁচ আছে। আবার আর পাঁচকে আবার যদি তিন দিয়ে গুণ করি তাহলে পাবো 15। আর পাঁচকে আবার যদি চার দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 20। তাহলে এই যে সংখ্যাগুলো, এগুলোর গুণিতক হচ্ছে এই যে এগুলা 5, 10, 15, 20। তাহলে পাঁচের গুণিতক কি কি পেলাম? 5, 10, 15, 20। 10, 15, 20। তাহলে 1, 2, 3, 4, এই যে বাম পাশে যে 1, 2, 3, 4 দেওয়া আছে, এই যে এই দিকে, এগুলো কি পূর্ণ সংখ্যা। এগুলো কি পূর্ণ পূর্ণ সংখ্যা। সংখ্যা। পূর্ণ সংখ্যা। দেখো আজকে আমরা এই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করছি, গুণ করলে যে গুণফল গুলা পাইছি সেই গুণফল গুলাকেই বলা হয় পাঁচের গুণিতক। গুণিতক। গুণিতক এরকম পাঁচ, শুধু পাঁচ না, আমরা যদি 6, 7, 2, 3 যা আছে যে কোনো সংখ্যা দিয়ে এরকম ভাবে আমরা গুণিতক বের করতে পারি, এরকম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে। ঠিক আছে, পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে আমরা গুণিতক বের করতে পারি। তো আমরা শুধু গুণিতকটা জেনে নিলাম, এবার আমরা সাধারণ গুণিতক শিখব। সাধারণ গুণিতক যেমন ধরো 4 এবং 3। চারের গুণিতক কি কি বলতো? 4 একে 4, 4 দুগুণে 8, 3 8, চারা 12, 4 চারা 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, 4 সাতা 28, 4 আটা 32, 4 নং 36, 4 দশে 40। 10-এর পরেও কিন্তু নেওয়া যায়। হ্যাঁ, গুণিতক কিন্তু আমরা যে কোনো জি স্যার। গুণফল দিয়ে গুণ করতে পারি। 4 দিয়ে আমরা 120। গুণিতক অনেক থাকে। অনেক থাকে, এই গুণিতকের কোনো শেষ নাই। নাই। ঠিক আছে, গুণিতকের কোনো শেষ নাই। তাহলে 4-এর গুণিতক বের করলাম, গুণিতক গুলো আমরা দেখলাম। এবার 3-এর গুণিতক গুলো দেখি। 3-এর গুণিতক কি? 3 একে 3, 3 চারে 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 3 চারা চারে 12, 3 3 পাঁচা পাঁচে 15, 15, 3 6 ছয় 18, এভাবে কি 3। চলতেই থাকবে। এভাবে জি স্যার। চলতেই থাকবে। এখন আমাদের সাধারণ গুণিতক আমরা কিভাবে বের করব? সাধারণ তার গুণিতক, সাধারণ গুণিতক 12। সাধারণ গুণিতক 12। সাধারণ কেন বলতেছি আমরা, দেখো এখানেও 12 আছে, এখানেও 12 আছে। দুটার মধ্যেই আছে। তাহলে গুণিতক গুলার মধ্যে সাধারণ যে মানে দুইটাতেই থাকে, দুইটা সংখ্যা যদি হয়, এখানে 3, 4 আছে। আবার আবার যদি 5 থাকতো বা অন্য কোনো সংখ্যা থাকতো, তাদের গুণিতক গুলার মধ্যেও সবগুলা গুণিতকের ভিতরেই যে সংখ্যাগুলো আছে, যেমন 12 এখানেও আছে, এখানেও 12 আছে। তাহলে এখানে 3 এবং 4-এর সাধারণ গুণিতক কি বলতো? সাধারণ গুণিতক 12। আরো 12 ছাড়াও কি আরো সাধারণ গুণিতক আছে? পরে দেখি। আরো বের করলে থাকবে, এখন আপাতত নেই। হ্যাঁ, আমরা যদি আরো বের করি, যেমন আরেকটা গুণিতক আমরা বের করি। 4, 4 16, 4 5 করি, 4, 6, 24, 4, 6, 24। হ্যাঁ, আরেকটা বা 4, 5 4, 4, 6, 24, 4, 7, 28। ঠিক আছে, তো 3-এরও এরকম বের করি। 3, 6, 18, 3, 7, 21, 3, 8, 24, 3 9, 27। ঠিক আছে, দেখো আরেকটা সাধারণ গুণিতক পেয়ে গেলাম। গুণিতক এখানেও 24 আছে, গুণিতক এখানেও 24 আছে গুণিতক। তাহলে এই 3 এবং 4-এর সাধারণ গুণিতক 12, 24। এভাবে কি আরো অসংখ্য পাওয়া যাবে তাই না? জি স্যার। তাহলে আমরা সাধারণ গুণিতক বের করতে পারলাম। এবার মানে গুণিতক গুলার মধ্যে সবচেয়ে ছোট গুণিতক কোনটা? সাধারণ গুণিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট কে? 24, 12। 12। সবার ছোট হচ্ছে 12। তাহলে এটাকে আমরা বলবো কি? লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক। 12 পেলাম। ঠিক আছে, মানে গুণিতক গুলা যতগুলা গুণিতকই আমরা পাবো, সেই গুণিতক গুলার মধ্যে সবচেয়ে ছোট যে গুণিতকটা থাকবে সেটাকেই বলে লঘিষ্ঠ। লঘিষ্ঠ কথার মানে কি বুঝলো? জি স্যার।
লঘিষ্ঠ কথার মানে কি? লঘিষ্ঠ, ছোট। লঘিষ্ঠ মানে হচ্ছে সবার ছোট। ঠিক আছে, সবচেয়ে ছোট ছোট। বা ক্ষুদ্রতর। ঠিক আছে, তাহলে আমরা লসাগু বের করতে এটাকে আর সংক্ষেপে কি বলা হয়? লঘিষ্ঠ লসাগু। সংক্ষেপে লসাগু বলা হয়। কারণ আমরা এত বড় করে লিখে লিখে তো বারবার লিখতে পারবো না, সংক্ষেপে লিখবো লসাগু। ঠিক আছে, জি স্যার। তাহলে লসাগু, এই যে এই পদ্ধতিতে লসাগু বের করলাম। এখন এই পদ্ধতি ছাড়াও আরেকটা পদ্ধতি আছে লসাগু বের করা, সেটা কি জানো? জি না স্যার, আমি তো এভাবে বের করি। আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে লসাগু বের করা, সেটা আমরা শিখবো। তো সেটা শেখার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে যে গুণনীয়ক গুণনীয়ক কাকে বলে? স্যার, যে যে সংখ্যাকে, যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায়, পাঁচের গুণনীয়ক হলো পাঁচকে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেগুলো হলো পাঁচের গুণনীয়ক। গুণনীয়ক। ঠিক আছে, ভাগ করা ভাগ করা যাবে এবং কোনো ভাগশেষ থাকবে না। যে সংখ্যাগুলোকে ভাগ করলে কোনো যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ঠিক আছে, জি যেমন স্যার। ধরো 10কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1, 2, 5, হ্যাঁ, 5 এবং 10। হুম, 10কে আমরা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে কি? জি না। ভাগশেষ থাকে না। তাহলে 10-এর গুণনীয়ক হচ্ছে, গুণনীয়ক আমরা এই সংখ্যাগুলোকে 10-এর গুণনীয়ক বলবো, 1, 2, 5 এবং 10। কারণ এই যে সংখ্যাগুলো দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যাগুলোকে কি বলা হয়? গুণনীয়ক বলা হয়। বুঝছো? জি স্যার। এবার আমরা আরেকটা জিনিস, গুণনীয়ক ছাড়াও আমরা মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা কি চিনো? জি স্যার। বলো কি মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাকে যোগ করা যায় না, মানে বিজোড় সংখ্যা। না, বিজোড় সংখ্যা তো বিজোড় সংখ্যাই। মৌলিক সংখ্যা হচ্ছে কোন সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা, কোন সংখ্যার গুণনীয়ক, যেমন ধরো 2, 2কে শুধু 1 এবং 2 ছাড়াই ভাগ আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 2কে 1 এবং 2 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যায়? জি না। ভাগ করা যায় না। তাহলে 2 একটি মৌলিক সংখ্যা, কারণ 2কে 1 এবং 2 ছাড়া, 1 এবং 2 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। দেখো 5কেও কিন্তু আমরা 1 এবং 5 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারাই ভাগ করতে পারবো না, নিঃশেষে ভাগ করতে পারবো না, মানে কোনো ভাগশেষ থাকবে না। 5কে 1 এবং 5 ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যায়? জি না। যায় না। 4কে করা যায়, 4কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় বলো তো? 2, 1 আর 4। 1, 2 আর 4। ঠিক আছে, তাহলে এখানে দেখো 4-এর গুণিত কিন্তু 2টার চেয়ে বেশি, 1, 2 ছাড়াও আরেকটা আছে। আর এই যে দেখো 2, 5, এগুলার কেবলমাত্র 2টা গুণনীয়ক আছে। ঠিক আছে, জি স্যার। তাহলে এরকম 2টা গুণনীয়ক থাকবে সর্বোচ্চ মৌলিক সংখ্যা। ঠিক আছে, যেমন 2, 1 আর 2, 5, 1 আর 5। 4-এর 1, 4 ছাড়াও আরেকটা গুণনীয়ক আছে 2, তাহলে 2 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 4, 4 কি মৌলিক সংখ্যা? 4 কি মৌলিক সংখ্যা? 4 না। মৌলিক, 4 মৌলিক সংখ্যা না। 4 মৌলিক সংখ্যা নয়, কেন নয়? কারণ কারণ একে তিনটি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 1 এবং 4 ছাড়া আরো অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, সুতরাং 4 মৌলিক সংখ্যা নয়। বুঝছো? জি স্যার। এভাবে বলতে হবে যে 1 এবং 4, মানে 1 দিয়ে যে কোনো সংখ্যাকেই তো ভাগ করা যায়। 1 দিয়ে পৃথিবীতে যত সংখ্যা আছে সবগুলা কি ভাগ করা যায় না? জি স্যার। ভাগ করা যায়, এবং ভাগফল কি আসে? শূন্য আসে। যেমন 1কে আমরা যদি 10কে ভাগ করি, তাহলে 10 একে 10, ভাগশেষ কত? শূন্য। তাহলে শূন্য। পৃথিবীর যে কোনো সংখ্যারই গুণনীয়। ঠিক আছে, তার 2, দেখো দুইও, দুইও কি 2-এর একটা গুণনীয়ক। আবার 5, 5-এর একটা গুণনীয়ক। 4, মানে 1 এবং যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যা সারা জীবনই কি ওই সংখ্যাগুলোর গুণনীয়ক। দেখো 2, 1 এবং ওই 2, 2-এরই গুণনীয়ক। 5, 1 এবং 5-এরই গুণনীয়ক। কিন্তু 4, 1 এবং 4 ছাড়া আরো গুণনীয়ক আছে, তাই না? জি স্যার। তাহলে যে সংখ্যাগুলোর 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো গুণনীয়ক থাকবে সেগুলা মৌলিক সংখ্যা নয়।
ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা যে কোনো সংখ্যাকে একাধিক মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। যেমন ধরো চার, চারকে আমরা লিখতে পারি, যে সকল সংখ্যা মৌলিক সংখ্যা নয় তাদেরকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়। যেমন দেখো, চার কিন্তু মৌলিক সংখ্যা নয়। চার কি মৌলিক সংখ্যা? জি না। চার মৌলিক সংখ্যা না, কিন্তু চারকে অন্য মৌলিক সংখ্যার গুণফল হিসেবে লেখা গেছে। দুই তো মৌলিক সংখ্যা, তাই না? জি স্যার। তাহলে অন্য মৌলিক সংখ্যা দুই, দুই এবং দুইকে গুণ করলে চার পাওয়া যাচ্ছে। ঠিক অনুরূপ ভাবে দেখো, 10 মৌলিক সংখ্যা নয়, 10কে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়। যেমন 2 আর 5, এই দুইটা মৌলিক সংখ্যা গুণ করলে 10 পাওয়া যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে এরকম যত যা যৌগিক সংখ্যা, হ্যাঁ, মৌলিক সংখ্যা ছাড়া বাকি সংখ্যাগুলো কি কি বলে? যৌগিক সংখ্যা বলে। যেমন 15, এইটাও কি একটা যৌগিক সংখ্যা, কারণ 1 এবং 15 ছাড়া আরো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, 15 যৌগিক সংখ্যা। যেগুলা মৌলিক সংখ্যা নয় সেগুলো কি কি বলে? যৌগিক সংখ্যা বলে। তাহলে দেখো, 15কে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়। যেমন 2, হ্যাঁ, 3 এবং 5-এর গুণফল হিসেবে লেখা যায়। 3 5 15। দেখো, 3 এবং 5 দুইটা মৌলিক সংখ্যা, দুইটা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে লেখা গেছে, তাই না? জি স্যার। এরকম যত যৌগিক সংখ্যাই থাকুক সেগুলা কি মৌলিক সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়। যেমন ধরো, আমরা 8কেও লিখতে পারি। 8কেও 2 গুণ 2 গুণ 2, তিনটা দুই, তিনটা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে লিখছি। আবার 24কেও লিখতে পারি আমরা। যেমন 2, 24কে লেখা যায় কি? 2, 2 দিয়ে 24কে ভাগ করলে কত হয়? 12 দুগুণে 24, বাক্সে 0। তাহলে আবার 12কে কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। 6 দুগুণে 12। তাহলে আরেকটা, 6কে আবার 2 দিয়ে ভাগ করা যায়। 3 দুগুণে 6। তাহলে এই একটা দুই, দুইটা দুই, আরেকটা দুই। ঠিক আছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। মৌলিক জি সংখ্যা, স্যার। মৌলিক সংখ্যার গুণফল হিসেবে লেখা গেছে। দেখো, 24কে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 3 8 24, তাই না? জি স্যার। তাহলে এগুলো কি সবই মৌলিক সংখ্যা না? জি স্যার। তাহলে এভাবে 24কেও আমরা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে লিখতে পারলাম। ঠিক আছে, তাহলে এরকম যত যৌগিক সংখ্যাই থাকুক সেগুলোকে এরকম মৌলিক সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়। বুঝা গেল? জি স্যার। তাহলে এই যে আমরা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে লিখবো, সেটা কিভাবে লিখবো, সেটা আমরা কিভাবে বের করব? মৌলিক উৎপাদকে প্রকাশ, এই যে এটাকে বলে মৌলিক উৎপাদকে প্রকাশ, মানে মৌলিক সংখ্যাগুলোর গুণফল হিসেবে লেখা যাচ্ছে, এটাকে বলে মৌলিক উৎপাদকে প্রকাশ। বুঝছো? তো এরকম একটা সংখ্যা, যেমন ধরো 12, 12কে আমরা কিভাবে মৌলিক উৎপাদকে প্রকাশ করতে পারি বলতো? 3 4 12। না, এটা না তো। 12কে আর তো। মৌলিক উৎপাদকে প্রকাশ, হ্যাঁ, মানে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে হবে। তো 12কে 3 4 12 লেখা যায়, ঠিক আছে, কিন্তু এখানে 3 মৌলিক সংখ্যা, 4 কিন্তু মৌলিক সংখ্যা না। 4 মৌলিক সংখ্যা না। তাহলে এটা মৌলিক উৎপাদকে প্রকাশ কিন্তু হলো না। মৌলিক উৎপাদকে প্রকাশ করতে হলে প্রতিটা সংখ্যায় কি হইতে পারে? মৌলিক সংখ্যা হইতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব? কিভাবে বের করব? 3 গুণ 2 গুণ 2। হ্যাঁ, কিন্তু আমরা সেটা কিভাবে বের করব? প্রথমে আমরা এই যে এইভাবে টান দিব, খাড়া এবং নিচে টান দিব, টান দিয়ে আমরা প্রথম মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? 2, তাই না? জি স্যার। সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে 2 দিয়ে আমরা 12কে ভাগ করলে ভাগফল কত পেলাম? 6। 6। 6কে আবার ছোট মৌলিক সংখ্যা দিয়ে দেখবো ভাগ করা যায় কিনা। ভাগ করা যাচ্ছে, 3 দুগুণে 6। 3 দুগুণে। তাহলে এখন দেখো, আমরা সবগুলাই মৌলিক সংখ্যা পেয়ে গেছি। এই যে এগুলাও মৌলিক সংখ্যা, আবার নিচেরটাও কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। ঠিক আছে, এরকম যতক্ষণ পর্যন্ত মৌলিক সংখ্যা সবগুলা না বের হয় ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে ভাগ করতে থাকবো। তো এক সময় গিয়ে মৌলিক সংখ্যা সবগুলা বের হবে। তাহলে আমরা 12কে কিভাবে লিখতে পারি? দেখো, এই যে বাম পাশে গুলা নিবো, বাম পাশে দুইটা 2 আছে, আর সবার নিচে কি আছে? একটা 3 আছে। তাহলে এইভাবে আমরা মৌলিক উৎপাদকে আমরা প্রকাশ করতে পারি যে কোনো সংখ্যাকে। ঠিক আছে। জি স্যার।
যেমন দেখো এখন কিন্তু দুই মৌলিক সংখ্যা, দুই মৌলিক সংখ্যা এবং তিনও কি মৌলিক সংখ্যা, সেটা আমরা মৌলিক কিভাবে বের সংখ্যা। করলাম, এই যে এই পদ্ধতিতে বের করবো, ঠিক আছে। জি স্যার। ছোট থেকে বড় আস্তে আস্তে বড় বড় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করে আমরা বের করবো। তাহলে অনুরূপ ভাবে 24-এরটাও আমরা বের করি। 24, 24-এরটাও বের করো তো। মৌলিক উৎপাদকে প্রকাশ করো 24-কে। এটাকে বলে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ, অথবা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ, অথবা মৌলিক উৎপাদকে প্রকাশ, দুইটাই করতে পারে, ঠিক আছে। জি স্যার। পরীক্ষায় বলতে পারে মৌলিক উৎপাদকে প্রকাশ করো অথবা মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করো, যেটাই বলুক একই আনসার হবে। 24-কে প্রকাশ করবে। স্যার 2 গুণ 2 গুণ 2 গুণ 3। হ্যাঁ, কিভাবে করছো রাফটা দেখে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা তাহলে আমরা এইভাবে যে কোনো সংখ্যার কি কি করব, মৌলিক উৎপাদকে প্রকাশ করতে পারবো, তাই না? বা মৌলিক সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করতে পারবো। এবার আমরা দেখবো লসাগু কিভাবে আমরা এই পদ্ধতিতে বের করব। এই পদ্ধতিতে আমরা লসাগু কিভাবে বের করবো, যেমন ধরো দুইটা সংখ্যা 30 এবং 45, এই দুইটা সংখ্যার লসাগু আমরা কিভাবে বের করব। এই দুইটা সংখ্যার লসাগু বের করব আমরা এই মৌলিক উৎপাদকের সাহায্যে। সেটা কিভাবে বের করব, প্রথমে আমরা এরকম দুইটা সংখ্যা লিখব, ঠিক আছে। দুইটা সংখ্যা লিখবো, এখন এই যে এইভাবে ভাগ চিহ্ন দিব, ঠিক আছে। ভাগ চিহ্নটা এইভাবে দিব, খাড়া দিয়ে নিচে টান দিব। এখন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি, 2, তাই না? জি স্যার। হ্যাঁ, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। কিন্তু এইখানে দেখো 2 দিয়ে দুইটা সংখ্যাকেই কিন্তু ভাগ করা যাচ্ছে না। 2 দিয়ে 30-কে ভাগ করা যায়, কিন্তু 45-কে কি ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়? জি না। ভাগ করা যায় না। তাহলে দুই মৌলিক সংখ্যা বাদ দিতে হবে। তাহলে তারপরে মৌলিক সংখ্যা কি, 3, তাই না? তারপরে মৌলিক সংখ্যা 3। এবার দেখো 3 দিয়ে কিন্তু দুইটাকেই ভাগ করা যায়। 3 10 এ 30, 3 15 45, ভাগ করা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, তাহলে 3 নেওয়া যাবে, নিলাম। এরপর দেখো আবার আবার কি সংখ্যা আছে, আর কি মৌলিক সংখ্যা আছে, দেখো 3 দিয়ে কি ভাগ করা যায়, আবার কি 3 দিয়ে ভাগ করা যায়, 10 15-কে জি নিশ্চিত না। ভাগ করা যায় না। তাহলে এরপর 5 কি দিয়ে যাবে। কত দিয়ে যাবে? 5 দিয়ে। 5 দিয়ে যাবে। 4 দিয়ে, 4 তো মৌলিক সংখ্যা নয়, ঠিক না, তাহলে 4 নেওয়া যাবে না। এরপর কি 5 মৌলিক সংখ্যা, 5 দিয়ে দেখবো পুরো যায় কিনা। 5 দুগুণে 10, 3 5-এ 15। দেখছো, ভাগ করা কিন্তু গেছে, তাই না? জি স্যার। তাহলে আমরা এই মৌলিক উৎপাদক গুলো কি করব, এই যে মৌলিক উৎপাদক গুলা পেলাম বাম পাশে এবং সবার নিচে যে মৌলিক সংখ্যা, এগুলো কিন্তু সবই কি মৌলিক সংখ্যা, তাই না? জি স্যার। তাহলে এই যে মৌলিক উৎপাদক গুলো, মৌলিক সংখ্যা বা মৌলিক উৎপাদক এগুলা, হ্যাঁ, এই মৌলিক উৎপাদক গুলো কি আমরা গুণ করলেই লসাগু পাবো। 30 45-এর লসাগু আমরা এগুলা গুণ করলেই পাবো। তাহলে আর আমরা 90। 30 45-এর লসাগু আমরা কিভাবে পাবো, এই যে এই মৌলিক উৎপাদক গুলা বাম পাশে এবং সবার নিচে এগুলা কি করব, গুণ করব। গুণ করলেই আমরা
30 এবং 45-এর লসাগু পেয়ে যাব। ঠিক আছে, জি স্যার। তো আমরা গুণ করে দেখি কত পাই। উম, 3 5 15 15 30, 3 30 90। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা এটা লসাগু বের করার আরেকটা পদ্ধতি, ঠিক আছে, আমরা নতুন শিখলাম, যেটা আগে আমরা জানতাম না, সেটা নতুন ক্লাস 5-এ আমরা শিখে নিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে লসাগু বের করলে সময় কম লাগবে। আর যদি তুমি আগের পদ্ধতিতে বের করো, 30 45-এর লসাগু, তাহলে সেটা কিভাবে করতাম মনে আছে? জি স্যার। প্রথমে গণিতক বের করবা, 30, 30 দুগুণে 60, 3 30-এ 90, হ্যাঁ, 4 30-এ 120, এইভাবে গুণিতক বের করতা। আবার 45-এর গুণিতক বের করতা, 45-এ 45, 45 দুগুণে 90, 3 45-এ কত, আচ্ছা যাই হোক আসতো, হ্যাঁ। তারপর কি আমরা লসাগু কিভাবে বের করতাম? এই যে গুণিতক গুলা আছে সেই গুণিতক গুলার মধ্যে 90। সবচেয়ে ছোট যে গুণিতক সেটা হচ্ছে 90, তাহলে এখানে লসাগু 90 বেশি, তাহলে এখানেও লসাগু 90 আসছে, এখানেও আসছে। তাহলে লসাগু যেভাবে বের করো সব ক্ষেত্রে লসাগু কি একই হবে, তাই না? জি স্যার। তাহলে আমরা আজকে কয়েকটা লসাগু বের করে দেখি। দেখো, 37 পৃষ্ঠা, লসাগু নির্ণয় করো। তো এখানে লসাগু দেখো তো করতে পারো কিনা, 1 থেকে শুরু করো, 1 থেকে শুরু করে 1 নাম্বারটা করো, দেখো হয় পারো কিনা। এভাবে করো, মৌলিক উৎপাদকের সাহায্যে করো। ঠিক আছে, আচ্ছা স্যার। বড় যত বড় হবা তত এই পদ্ধতিতে করতে হবে। আচ্ছা স্যার। 1 নাম্বারটা শেষ হলে আমাকে জানাও, বলো, হ্যাঁ। জি স্যার। 15 21, জি স্যার। স্যার 105। 105। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটা নিয়ম শিখি। আরেক নিয়ম এইটাই কিন্তু 3 সংখ্যার গুণ থাকলে সেটা আমরা কিভাবে লসাগু বের করব। যেমন ধরো 18, 12 এবং 14, 3টা সংখ্যার লসাগু বের করি, হ্যাঁ। 18, 12 এবং কি 14, এই 3টা সংখ্যার আমরা লসাগু বের করব। সেক্ষেত্রে কি করা লাগবে, ওই দুই সংখ্যার মতোই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি আছে, 2। দেখো, 2 দিয়ে কিন্তু সবগুলোকেই ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, জি স্যার। আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এইখানে এমন একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে কমপক্ষে যেন, এখানে 3টা সংখ্যা দেওয়া থাকলেও বা 4টা থাকুক বা 5টা থাকুক, কমপক্ষে 2টাকে যেন আমরা ভাগ করতে পারি, কমপক্ষে 2টা সংখ্যাকে যেন ভাগ করা যায় এমন মৌলিক সংখ্যা দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। যেমন দুই দুই মৌলিক সংখ্যা দিয়ে কিন্তু এখানে 3টাকেই ভাগ করা যাচ্ছে, কিন্তু কোনো সময় যদি 3টাকে ভাগ করা না যায়, কমপক্ষে 2টাকে ভাগ করা গেলেও ভাগ করা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, যেমন 2 দিয়ে এখানে 3টাকে ভাগ করা যাচ্ছে, তাই আমি 3টাকেই ভাগ করব। 2 দিয়ে 18কে ভাগ করলে ভাগফল 9। এরপর
12কে ভাগ করলে 6, এরপর 14কে ভাগ করলে 7। এরপর আবার দেখবো আমরা কি দিয়ে ভাগ করা যায়। এবার কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় কেবল একটা সংখ্যাকে, শুধু 6কে ভাগ করা যায়। 2 দিয়ে কি শুধু 6কে ভাগ করা যায়, 9কে কি 9 এবং 7কে কিন্তু ভাগ করা যায় না। 9 7কে ভাগ করা যায়, জি না। ভাগ করা যায় না। যেহেতু ভাগ করা যায় না, তখন আমরা কি করব, কমপক্ষে 2টা হলে আমরা নিতাম, কিন্তু যেহেতু একটাকে, সুতরাং নেওয়া যাবে না, একটাকে ভাগ করা গেলে হবে না। তাহলে দেখি এবার 3 দিয়ে ভাগ করা যায়। দেখো 3 দিয়ে 2টাকে ভাগ করা যায়, 7কে করা যায় না। তাহলে আমরা 3 দিয়েই ভাগ করব। যেহেতু 2টাকে ভাগ করা যাচ্ছে, 3 দিয়ে 9কে ভাগ করলে 3, আবার 3 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল 2। 7কে যেহেতু ভাগ করা যায় না, যেটাকে ভাগ করা যাবে না সেইটা সেটা হুবহু নামবে, যেটাকে ভাগ করা যাবে না সেইটা কি করবে, হুবহু হুবহু নামবে। নামবে। ঠিক আছে। এখন দেখো আর কি কোনো মৌলিক সংখ্যা আছে যে এই 2টাকে, কমপক্ষে 2টাকে ভাগ করা যায়। দেখো আর কিন্তু কোনো মৌলিক সংখ্যা নাই যে, জি না স্যার। আর কোনো দুই দুই দিয়েও ভাগ করা যায় না, 3 দিয়েও করা যায় না, 5 দিয়েও যায় না। তাহলে আর কোনো মৌলিক সংখ্যায় আমরা পাবো না যে কমপক্ষে 2টাকে ভাগ করা যায়। তাহলে এই যে 18, 12, 14 এর লসাগু আমরা কি পাবো তাহলে, এই যে বাম পাশে যেগুলো আছে সেগুলা প্রথমে লিখবো, এরপর সবার নিচে যে মৌলিক সংখ্যা আছে সেগুলা লিখবো। ঠিক আছে। তাহলে আমরা গুণ করলে যে গুণফল পাবো সেটাই হবে লসাগু। ঠিক আছে। জি স্যার। গুণ করলো আর কত আসবে দেখবা, 252 আসবে। যদি করো 252 আসবে। ঠিক আছে। তাহলে 3 সংখ্যা থাকলে বা 4 সংখ্যা থাকলে এইভাবে করতে হবে, কমপক্ষে যেন 2টাকে ভাগ করা যায় এমন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। বুঝা গেল? জি স্যার। ঠিক আছে। তাহলে আমরা 3 সংখ্যার একটা একটা অঙ্ক করো। 3 সংখ্যার আহ 3 নাম্বারটাই, 3 নাম্বারটাই করো।
স্যার 300। 300। আচ্ছা, এবার তাহলে আরো কয়েকটা করো, হ্যাঁ। আজকে আমরা লসাগুটাই একটু ভালো করে দেখি, আগামী দিন আমরা গসাগুটাও দেখবো। আচ্ছা, 5 নম্বরটা দেখুন তো, 5 নম্বর। চারটা সংখ্যা আছে, 20, 12, 25, 32। জি স্যার, নিয়ম একই না? হ্যাঁ, একই নিয়ম। জি স্যার, পারবো। একটু করো তো 5 নম্বরটা। আচ্ছা। কোন- স্যার 8600। কত আসছে? 8000। 8600। কোথাও ভুল করছো? আগের নিয়মই তো করলাম। আগের নিয়মই করছো, কিন্তু কোথাও ভুল আছে, দেখি তো কথাটা। 20, 12, 25, 10, 6। 2 দিয়ে 12কে ভাগ করো নাই কেন? 2 দিয়ে 12কে ভাগ করা যায় না? দুই জি দিয়ে স্যার। ভাগ ভাগ করতে হবে তো।
স্যার, বলো। 4800। তাও তো হলো না। দেখি আবার কোথায় কোথায় দেখি কোথায় ভুল হলো দেখি। না পারলে আমাকে বলো, আমি দেখা দিব। স্যার 240, না 2400। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে, রেগুলার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো বাসায় এখন কি তোমার পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে, স্কুলে পরীক্ষা কত দূর? স্যার নামের পাশে আসছে, কিন্তু পরীক্ষাতে প্রিপারেশন নেওয়া লাগবে। না, বলতেছি তোমার স্কুলের পরীক্ষা এখন চতুর্থ শ্রেণীতে পরীক্ষা হয়ে গেছে তোমাদের জি না স্কুলে। স্যার, পরীক্ষা হয়নি। পরীক্ষা কবে, কত তারিখ? স্যার জানি না। রুটিন দেয় নাই? জি না। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা একটু বাসায় প্র্যাকটিস করো। হ্যাঁ, যেহেতু সামনে পরীক্ষা, তুমি এটা প্র্যাকটিস বাসায় একটু করো যখন ফ্রি, যতটুকু ফ্রি থাকো। হ্যাঁ, ওই স্কুলের পরীক্ষা তো দিবা, তো এটা পাশাপাশি করো যতটুকু পারো। এই জন্য আমি কমায় করালাম, বেশি করালাম না। তো এগুলো আবার একটু করে আমাকে পাঠাইও। হ্যাঁ, জি স্যার। আগামী দিন আমরা গসাগু শিখবো। তো আমরা গসাগু তো গুণনীয়ক তো আমরা অলরেডি জানি, তাই না? জি গসাগু, স্যার। গুণনীয়ক এবং গসাগু তো আমরা যে সাধারণ যে পদ্ধতি,
যে গসাগু বের করা সেটাও আমরা জানি, ঠিক আছে। তো এখন আমরা ওই মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা আমরা এই ক্লাসে শিখব। তো আমরা সাধারণ পদ্ধতিটা একটু দেখি। সাধারণ পদ্ধতি যেমন দুইটা সংখ্যা 12 8 যদি নেই, তো 12 8 যদি গসাগু নির্ণয় করতে বলে সেটা আমরা সাধারণ পদ্ধতিতে কিভাবে করি। প্রথমে আমরা 8কে কি কি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। 8কে দেখো 1 দ্বারা ভাগ করা যায় নিঃশেষে, আবার 2 দিয়েও করা যায়, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায় না, 8 দিয়ে যায়, নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এই যে এইগুলা কি 8-এর কি গুণনীয়ক না? জি স্যার। এগুলো হচ্ছে 8-এর গুণনীয়ক। আবার 12-এর গুণনীয়কও বের করি, ঠিক আছে। তাহলে জি 12 গুণনীয়ক কি 1। তারপর 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও করা যায় নিঃশেষে, 4 দিয়েও করা যায়, 6 দিয়েও করা যায়, এরপর কি 12 দিয়ে করা যায় নিঃশেষে। ঠিক আছে, তাহলে গুণিতক গুলা পেয়ে গেলাম, দুইটা সংখ্যারই কি গুণনীয়ক গুলা পেয়ে গেলাম। এখন দেখো সাধারণ গুণনীয়ক কি কি। 1 2 এক, 3। 2, 4। আর কিন্তু সাধারণ গুণিতক নাই, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এইখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে। তাহলে যদি বলে সাধারণ গুণনীয়ক বের করো, তাহলে কিন্তু এই নিয়মে করতে হবে। হ্যাঁ, এই নিয়মে করতে হবে। 8 12 এর সাধারণ গুণনীয়ক কি কি পেলাম? 1 2 4। ঠিক আছে, গুণনীয়ক কিন্তু শেষ হয়ে যায়। দেখছো, গুণনীয়ক কিন্তু জি শেষ স্যার। হয়ে যায়। গুণিতক কি শেষ হয়? জি গুণিতক না। শেষ হয় না, চলতেই থাকে। তো সাধারণ গুণনীয়ক পেলাম। এখন সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 4। গরিষ্ঠ মানে হচ্ছে, গরিষ্ঠ মানে বড়। কি? গরিষ্ঠ বড়। মানে হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। ঠিক আছে, সবচেয়ে বড়। এখন এই 8 12 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনটা? 4। 4। 4। গুণনীয়ক গুলার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 4, এই জন্য আমরা এটাকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলে। গরিষ্ঠ কিভাবে বলা হয়? এই যে গড় নেওয়া হয়েছে, আর সাধারণ থেকে গুণতার সহায়কার, আর গুণনীয়ক থেকে গড় উৎসটা নেওয়া হয়েছে। তাহলে এই ও তিনটা চার। তিনটা তিনটা বর্ণমালা দিয়ে দেখো কি হয়েছে, গসাগু। ঠিক আছে, প্রথম অক্ষর নেওয়া হয়েছে গসাগু। তাহলে 8 12 এর গসাগু কত পাইলাম? 4। 4 পেলাম। তাহলে এইটা আমরা সাধারণ পদ্ধতিতে করি। এটা আমরা মৌলিক উৎপাদকের সাহায্যেও করতে পারি। যেমন 8 12, এই দুইটা সংখ্যাকে আগের মতোই আমরা কি করব? ভাগ করব মৌলিক সংখ্যা দিয়ে। তো মৌলিক হ্যাঁ। সংখ্যা দিয়ে দেখো, মৌলিক সংখ্যা কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। গসাগুর ক্ষেত্রে অবশ্যই সবগুলো এমন একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন সবগুলাকেই ভাগ করা যায়, সবগুলাকেই ভাগ করা যেতে হবে। লসাগুর ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সবগুলাকেই না, কমপক্ষে দুইটাকে ভাগ করা গেলেই হইতো, তাই না? জি স্যার। কিন্তু গসাগুর বেলায় সবগুলা সংখ্যাকে ভাগ করা যেতে হবে, এমন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন সবগুলা সংখ্যাকে ভাগ করা যায়, মনে থাকবে। জি স্যার। তাহলে দেখো, এখানে 2 দিয়ে 8 এবং 12কে ভাগ করা যায়, 4 2 8, 6 2 12। আবার দেখো 2 দিয়েও ভাগ করা যায়, 2 2 4, 3 2 6। আর কিন্তু কোনো মৌলিক সংখ্যা নাই যে 2 এবং 3কে ভাগ করা যাবে নিঃশেষে। তাহলে এই যে লসাগুর বেলায় কি কি করতাম? নিচের গুলা নিতাম, আর পাশে বাম পাশের গুলা নিতাম, আর সবার নিচের গুলা গুণ করতাম। কিন্তু গসাগুর বেলায় শুধুমাত্র বাম পাশের গুলাই গুণ করতে হবে, বাম পাশের মৌলিক সংখ্যাগুলাই গুণ করতে হবে, তাহলেই আমরা কি পাবো? গসাগু পাবো। বুঝছো? জি স্যার। গসাগুর বেলায় কি করতে হবে? শুধু বাম পাশের মৌলিক সংখ্যাগুলাই গুণ করতে হবে, মনে থাকবে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তুমি গসাগু নির্ণয় করা শিখে শিখে নিলা। তোমাদের বই দেখো গসাগু নির্ণয় আছে। হ্যাঁ, দেখো কত নাম্বার? এই যে 2 নম্বরে দেখো গসাগু নির্ণয় করতে বলছে, 2 নম্বর। 2 নম্বরের গসাগু নির্ণয়টা এই পদ্ধতিতে করবা, ঠিক আছে। জি স্যার। স্যার হোমওয়ার্ক কি 1 আর 2? 1 আর 2। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।